ইন্দু এবং মুকুন্দের ধর্ম আলাদা হলেও তারা ঠিকই তাদের পরিবারকে মানিয়ে বিয়ে করে ফেলে। তবে মুকুন্দ আর্মি অফিসার হওয়ায় খুব বেশি দিন তাদের একসাথে থাকা হয় না, তাকে চলে যেতে হয় তার ডিউটিতে। তখন ইন্দু হয়ে যায় একা, আর একজন আর্মি অফিসারের বউ হওয়া তো এত সহজ নয়। তো একদিকে মুকুন্দ যখন তার দেশের জন্য লড়ছিল, তখন অন্যদিকে ইন্দুও একা হাতে সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চেপে রেখে পুরো পরিবারকে সামলানোর লড়াই করে যাচ্ছিল। তো তাদের দুজনের জীবনের এই যে লড়াই, সেটাই তুলে ধরা হয়েছে আজকের গল্প আমার আনে, যেখানে আমরা ইন্ডিয়ার এক মেজরের জীবনের সত্য ঘটনা সম্পর্কে জানতে পারবো, যার শেষটা আপনাকেও ইমোশনাল করে দিবে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা ইন্দু নামের একটা মেয়েকে দেখি। সে ফ্লাইটে করে কোথাও একটা যাচ্ছিল। সেখানেই জানালা দিয়ে সে সমুদ্র দেখতে থাকে আর তার হাজবেন্ডের কথাই ভাবতে থাকে। সে বলে তাদের দুজনের সম্পর্ক ঠিক এই সমুদ্র আর আকাশের মতো। এরা যেমন কখনো এক হয়ে থাকতে পারে না, এদের মধ্যে যেমন অনেক বেশি দূরত্ব, তারও নিজের হাজবেন্ডের সাথে সম্পর্কটা ঠিক এমনই। কেননা তারা বহু বছর যাবৎ লং ডিস্টেন্স রিলেশনশিপেই রয়েছে। তো এসব ভাবতে ভাবতে ইন্দু নিজের হাজবেন্ডের ছবি দেখতে থাকে। এরপরে দৃশ্য শিফট হয় আর আমরা একটা আর্মির ক্যাম্প দেখতে পাই, যেখানে সব আর্মি সোলজাররা নিজেদের পরিবারের সাথে কথা বলছিল। তারা সকলেই নিজেদের কাজে ব্যস্ত ছিল। এখানে আমরা ইন্দুর হাজবেন্ড মুকুন্দকেও দেখি। সে একজন আর্মি মেজর ছিল। সকলে যখন নিজেদের মধ্যে এনজয় করছিল, ঠিক সে সময়ই হঠাৎই তাদের ক্যাম্পে অ্যাটাক হয়। তারা কেউই এই অ্যাটাকের জন্য প্রস্তুত ছিল না, তবুও তারা নিজেদের জায়গা থেকে প্রোটেক্ট করার চেষ্টা করতে থাকে। এই সময় হঠাৎই মুকুন্দ অ্যাটাকের শিকার হয় আর অনেক বেশি আহত হয়ে পড়ে। সব সোলজাররা তখন দ্রুত তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই মুকুন্দ আর তার বন্ধু উঠে পড়ে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। আসলে এটা মুকুন্দেরই প্ল্যান ছিল। সে নিজের ফেলো সোলজারদের বোঝাতে চাইছিল যে তাদের সব সময় সব পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, আর এই কারণেই সে তাদের প্র্যাকটিস হিসেবে এই লেসনটা দিয়েছে। সে সকলকে নিজেদের ভুলগুলো বোঝাতে থাকে, সেই সাথে এটাও বলে তাদের সবসময় একটা স্ট্রং টিম হিসেবে কাজ করতে হবে, আর যে কোনো মূল্যে টেরোরিস্টদের দমন করতেই হবে। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। এখানে আমরা জানতে পারি মুকুন্দের প্ল্যানে তার বন্ধু বিক্রম হেল্প করেছিল। সেও একজন আর্মি অফিসার। বিক্রমও নিজের টিম নিয়ে ক্যাম্পের ভেতর চলে আসে। দেখা যায় মুকুন্দের টিমের সকলের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। কিছুক্ষণ পরেই মুকুন্দের কাছে তার সিনিয়র কর্নেল দাভাসের ফোন কল আসে। সে তাদের এই মিশনের কমান্ডার ছিল। তো সে মুকুন্দকে জানায় আফজল গুরু নামের যে টেরোরিস্ট পার্লামেন্টে অ্যাটাক করেছিল তার মৃত্যু হয়েছে। তাই এখন কাশ্মীরের টেরোরিস্ট গ্রুপের পরবর্তী লিডার আলতাফ বাবা, যে কিনা সব সময় আন্ডারগ্রাউন্ড হয়ে থাকে, সে অবশ্যই সকলের সামনে বেরিয়ে আসবে। তাই এখন এটা মুকুন্দের টিমের জন্য একটা সুবর্ণ সুযোগ আলতাফকে শেষ করে ফেলার। এরপর মুকুন্দ নিজের টিমকে নিয়ে বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই সেখানে লোকাল মানুষেরা টেররিস্টদেরকেই সাপোর্ট করত, আর তারা আর্মিদের নিজেদের শত্রু মনে করত। দুজন সোলজার ছদ্মবেশে লোকাল মানুষদের ভেতরে ছিল। তো তারা যখন আলতাফকে দেখতে পায়, তখন তারা দ্রুত মুকুন্দকে সেটা জানিয়ে দেয়। মুকুন্দ নিজের টিমকে নিয়ে সাথে সাথে আলতাফ বাবার উপর অ্যাটাক করে বসে। তারা প্রায় সফল হয়েই যাচ্ছিল, কিন্তু তখনই লোকাল মানুষেরা আলতাফকে সেভ করতে সেখানে চলে আসে। কারণ এই আলতাফরা আগে থেকে লোকাল মানুষদের ব্রেন ওয়াশ করে রেখেছে, তাই তারা আর্মিদেরকেই শত্রু মনে করে। তো তারা মুকুন্দের উপরেই পাথর ছুঁড়ে অ্যাটাক করতে থাকে। তো সাধারণ মানুষদের এভাবে আসতে দেখে মুকুন্দদের বাধ্য হয়ে পিছু হটতে হয়, কারণ তারা কখনোই সাধারণ মানুষদের উপর অ্যাটাক করতে পারবে না। তো টেররিস্টরা যে লোকাল মানুষদের ব্রেন ওয়াশ করেছিল, এখন তা তাদের কাজে লাগছে। তারা বুঝতেই পারছে না যে তারা নিজেদের মনের অজান্তেই টেররিস্টদেরকে সহায়তা করছে, তাদের সাপোর্ট করছে। তো এখানে লতিফ নামের একটা ছেলে কোনোভাবে সেই ভিড় থেকে আলতাফকে সেফলি বের করে আনে আর তাকে অন্য একটা গাড়িতে উঠিয়ে দেয়। এদিকে ক্যাম্পে ফিরে মুকুন্দের সিনিয়রের মন কিছুটা খারাপ ছিল, কেননা আজই তার এই ক্যাম্পের লাস্ট দিন ছিল, কিন্তু সে তার লাস্ট মিশনটায় সাকসেস হতে পারল না। সে মুকুন্দকে বলে তারপরে মুকুন্দই এই ক্যাম্পের কমান্ডার হবে। সে আশা করছে মুকুন্দ অবশ্যই তার রেখে যাওয়া এই ইনকমপ্লিট মিশনটায় সাকসেসফুল হবে। মুকুন্দ তাকে আশ্বস্ত করে।
এরপর তাদের টিমের সকলে মিলে একসাথে একটা গ্রুপ ফটো তোলে। দৃশ্য চলে আসে প্রেজেন্টে। ইন্দু এতক্ষণ মুকুন্দের সেই দিনের ছবিটাই দেখছিল। এরপর সে আমাদের বলতে থাকে যে কিভাবে মুকুন্দ আর তার দেখা হয়েছিল। দৃশ্য এরপর চলে যায় পাস্টে। মুকুন্দ আর ইন্দু একই কলেজে ছিল। ইন্দু সেখানে মুকুন্দের জুনিয়র ছিল। তো কলেজের কালচারাল প্রোগ্রামে টিচার র্যাম্পওয়াকে ইন্দুরও নাম দিয়ে দেয়। ইন্দুর তো এসব বিষয়ে মোটেও ধারণা ছিল না। সে তো খুবই টম বয়স ভাবে চলাফেরা করত, কিন্তু টিচারের কথায় বাধ্য হয়ে তাকে প্র্যাকটিস রুমে যেতেই হয়। আর এখানে ইন্দুর সাথে মুকুন্দের প্রথম দেখা হয়েছিল। মুকুন্দ সেখানে সিনিয়র হিসেবে র্যাম্পের পার্টিসিপেটদের ওয়াক করতে শেখাতো, কিন্তু এখানে সে প্রথম ইন্দুকে দেখে তার ড্রেস আপ নিয়ে একটু হাসাহাসিই করে। এতে ইন্দুর একটু খারাপই লাগে, কিন্তু সে কিছুই বলে না। যাই হোক, এরপর মুকুন্দ ইন্দুকে খুব ভালোভাবেই র্যাম্প ওয়াক করা শেখাতে থাকে। আর ফাইনালি দেখা যায় কম্পিটিশনের দিন ইন্দুর র্যাম্প ওয়াক খুবই ভালো হয়। সকলেই তো তার অনেক প্রশংসা করে, আর মুকুন্দ তো তার পারফরমেন্স দেখে একেবারে হা হয়ে যায়, কারণ সে তো আশাই করেনি যে এমন টম বয়সে একটা মেয়ে এত সুন্দর পারফর্ম করবে, তাও দেশীয় আউটফিটে। তো সকলেই যখন ইন্দুর প্রশংসা করছিল তখন সে সমস্ত ক্রেডিট মুকুন্দকেই দেয়। এরপর থেকে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ড আরো স্ট্রং হতে থাকে। মুকুন্দ ইন্দুকে নিজের ড্রিমের ব্যাপারেও জানায়। সে বলে ছোটবেলা থেকেই তার আর্মিতে জয়েন করার ইচ্ছা, কিন্তু তার মা চায় না যে সে আর্মিতে জয়েন করুক, কিন্তু তার বাবা তার পক্ষে আছে। মুকুন্দ আরও বলে যখন সে মাত্র ক্লাস 3-তে পড়তো তখন থেকেই আর্মি সোলজারদের সবকিছু তাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করত, আর তখন থেকেই তার মধ্যে এই স্বপ্ন বেড়ে উঠেছে। এসব শুনে তো ইন্দু মুকুন্দের উপর আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমেও পড়ে। একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে তারা। এভাবেই কিছুদিন পর মুকুন্দের আর্মির সিলেকশন এক্সাম চলে আসে। ইন্দু তো মুকুন্দের জন্য অনেক প্রে করতে থাকে, আর ফাইনালি মুকুন্দ তার সিলেকশন পরীক্ষায় পাশও করে যায়। ইন্দু তো এতে অনেক বেশি খুশি হয়। এরপরই মুকুন্দ ইন্দুকে নিজের পরিবারের সাথে দেখা করাতে নিয়ে আসে, কিন্তু তার মতো ইন্দুকে মোটেও পছন্দ করে না। প্রথমত ইন্দু ছিল খ্রিস্টান, তারপরে সে মালায়ালাম ফ্যামিলির মেয়ে ছিল, আর মুকুন্দরা ছিল তামিল ফ্যামিলি। তার মা তো কিছুতেই একটা খ্রিস্টান মেয়েকে মেনে নিতে রাজি হয় না। সে ইন্দুকে ভয় দেখানোর জন্য বলতে থাকে মুকুন্দের কুণ্ডলিতে 2টো বিয়ে লেখা আছে। সে ইন্দুকে এটাও বলে যে ইন্দু যদি মুকুন্দের মতো একজন আর্মি সোলজারকে বিয়ে করে তাহলে তার সারাটা জীবন একা একাই কাটাতে হবে, আর একবার আর্মি ট্রেনিং এ গেলে তো মুকুন্দ তার সাথে দেখাও করতে আসতে পারবে না। তাই সে ইন্দুর ভালোর কথা ভেবেই এই সব বলছে। তো এত এত কথা শোনার পরেও ইন্দু মুকুন্দকে ছেড়ে যাওয়ার কথা ভাবেই না, বরং সে সিদ্ধান্ত নেয় যদি মুকুন্দ তার সাথে দেখা করতে আসতে না পারে তাহলে সেই ভিজিটর হিসেবে তার সাথে দেখা করতে চলে যাবে। তো কিছুদিন পর থেকে মুকুন্দের ট্রেনিং শুরু হয়। প্রথম থেকেই মুকুন্দ নিজের টিম মেম্বারদের প্রতি অনেক বেশি হেল্পফুল ছিল, তাই তাকে সবাই অনেক পছন্দও করত। এরপরে একদিন ভিজিটিং ডেতে ইন্দু মুকুন্দের সাথে দেখা করতে চলে আসে। তারা দুজনেই তো বেশ হ্যাপি ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে মুকুন্দের মাও চলে আসে। তার মা তো ইন্দুকে সেখানে দেখেই অনেক বকাবকি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নেয়। এরপর তারা সকলে একসাথে খাবার খায় আর এনজয় করে। মুকুন্দ তখন ইন্দুকে তাদের সম্পর্কের ব্যাপারে নিজের বাড়িতে জানাতে বলে। ইন্দুও এটা মেনে নেয়, কিন্তু তাকে কিছুটা চিন্তিত দেখায়। তো সে কেন এত চিন্তা করছে তা তো একটু পরেই আমরা জানতে পারবো। পরবর্তীতে দেখা যায় ইন্দু যখন নিজের পরিবারকে তাদের সম্পর্কের ব্যাপারে জানায় তখন তার বাবা মুকুন্দের ব্যাপারে জিজ্ঞেস করে, আর ইন্দু যখন জানায় যে মুকুন্দ একজন সোলজার, এটা শুনেই তো তার বাবা এই সম্পর্ক মানতে মানা করে দেয়। আসলে ইন্দু এ কারণেই চিন্তিত ছিল, কেননা সে খুব ভালোভাবেই জানতো তার বাবা সোলজারদের একদম পছন্দ করে না। ইন্দুর তো এর জন্য অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তবুও ইন্দু মুকুন্দকে এ ব্যাপারে কিচ্ছু জানায় না। ফাইনালি মুকুন্দের ট্রেনিং কমপ্লিট হয়ে যায়। সকলেই তার প্যারেড অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। মুকুন্দের বাবা মা আর ইন্দু সবাই তো অনেক বেশি খুশি ছিল। মুকুন্দ এখন লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি মুকুন্দ ইন্দুকে সারপ্রাইজ দিতে চার্চে চলে যায়। সেখানে তারা দুজন নিজেদের এঙ্গেজমেন্টও সেরে ফেলে। আজ তো তারা দুজন খুবই খুশি ছিল। তো এভাবেই দিন যায়,
আর কিছুদিন পরেই মুকুন্দের আবারও যাওয়ার সময় চলে আসে। এবার তার ডিউটি পড়েছিল ইন্ডিয়া পাকিস্তানের কাশ্মীর বর্ডারে। সকলেই মুকুন্দের জন্য এই নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ জায়গাটা অনেক বেশি রিস্কি। তো মুকুন্দ ইন্দুকে বলে যেহেতু এখন ইন্দুর স্টাডি কমপ্লিট হয়ে গেছে আর সে চেন্নাইতেই জব করার ডিসিশন নিয়েছে, তাই সে চাইলেই মুকুন্দের বাড়িতে থাকতে পারে, কিন্তু ইন্দু জানায় সে হোস্টেলেই থাকবে। এখনই সে সেখানে গিয়ে থাকতে চাচ্ছে না। এরপরই ইন্দু মুকুন্দকে নিজের একটা ছবি দেয় আর বলে মুকুন্দ যেন এটা সবসময় তার ওয়ালেটে রেখে দেয়। মুকুন্দ ইন্দুর কথা মেনে নিয়ে ছবিটা তার ওয়ালেটে রাখে। তো মুকুন্দের চলে যাওয়ার সময় সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর ইন্দু বলতে থাকে এই দিন থেকেই তাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়েছিল। পরের দৃশ্যে আমরা ইন্ডিয়া পাকিস্তানের কাশ্মীর বর্ডার দেখতে পাই। মুকুন্দের বর্ডারে নাইট ডিউটি ছিল, তো সে তার সাথীদের সাথে কানেক্টেড থাকার জন্য কিছুক্ষণ পরপরই হুইসেল বাজাচ্ছিল, যাতে তারা এই হুইসেলের শব্দ শুনে বুঝতে পারে অন্যজন সেফ আছে। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় মুকুন্দ আর তার সঙ্গীর কোনো রেসপন্স পায় না। এবার তো তার চিন্তা হতে থাকে, তাই সে দ্রুত সেদিকে চেক করার জন্য যায়। আর সেখানে গিয়েই সে দেখে অফিসারের বন্দুকটা নিচে পড়ে আছে আর বর্ডারের এক জায়গায় কাঁটাতার ছেঁড়া। এটা দেখেই সে বুঝতে পারে টেরোরিস্টরা অফিসারকে মেরে তার বডিটা নিয়ে গেছে। এই ঘটনা মুকুন্দকে বেশ এফেক্ট করে। সে বুঝতে পারে এই কাজটা কত বেশি চ্যালেঞ্জিং। এরপরই আমরা এই ঘটনার 18 মাস পরের দৃশ্য দেখতে পাই। মুকুন্দ এখন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার হিসেবে প্রমোশন পেয়েছিল। সে একটা ক্যাম্পে তার জুনিয়রদের ট্রেনিং দিত। এদিকে ইন্দুর পরিবার মুকুন্দের পরিবারের সাথে দেখা করতে আসে। তারা জানায় ইন্দু আর মুকুন্দের সম্পর্কটা তারা মেনে নিতে পারবে না, কেননা তাদের পরিবারের কেউই মিলিটারি পছন্দ করে না। তখন ইন্দুর ভাই রেগে মেগে বলতে থাকে 2 বছর আগেই ইন্দুর পড়ালেখা কমপ্লিট হয়েছে, অথচ সেই 2 বছরে একবারও নিজের শহর ত্রিভুবনে ফিরে যায়নি, বরং চেন্নাইতেই পড়ে আছে। তো এই সময় মুকুন্দের বাবা তাদের বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে। আসলে তারা এত বেশি রেগে যাওয়ার কারণ হচ্ছে তারা যখন মুকুন্দের বাড়িতে আসে তখন ইন্দুও সেখানেই ছিল। তো বোঝাই যায় ইন্দু তাদের সাথে বেশ ভালোই মেলামেশা করে, যা তার পরিবার একেবারেই মেনে নিতে পারেনি। তাই তারা তাদেরকে এত কথা শোনাতে থাকে। মুকুন্দের ফ্যামিলি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি ছিল না। আসলে ইন্দু গত রাতে নিজের হোস্টেল থেকে মুকুন্দের বাড়িতে এসেছিল তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, কিন্তু ইন্দুর বাবা আর ভাই তো ভাবতে থাকে হয়তো ইন্দু এই 2 বছর যাবৎ মুকুন্দের বাড়িতেই থাকে। ইন্দু তাদের সবকিছু খুলে বলতে চায়, কিন্তু তারা ইন্দুরও কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। আর ইন্দুকেও তাদের সাথে নিজের বাড়ি ফিরতে হয়। অন্যদিকে মুকুন্দ যখন এই ব্যাপারে জানতে পারে সে তো অনেক বেশি রেগে যায়। সে সাথে সাথে ইন্দুকে ফোন করে আর বলতে থাকে যে ফ্যামিলি থেকে একজন মিলিটারি অফিসারকে সম্মান করা হয় না, সে কখনোই ওই ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না। ইন্দু তো তাকে সবকিছু বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মুকুন্দ তার কোনো কথা শুনতেই রাজি হয় না। এমনকি সে ইন্দুর সাথে ব্রেকআপও করে নেয়। ইন্দু তো এটা অনেক বেশি দুঃখ পায়। এদিকে ইন্দুর ফ্যামিলি অন্য কোথাও তাকে বিয়ে দিতে চাইছিল। তখন ইন্দু তাদের জানায় তার সাথে মুকুন্দের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর সে নিজেকে একজন আর্মির ওয়াইফ হিসেবে মেনেও নিয়েছে আর সারাটা জীবন সে তার ওয়াইফ হয়েই বেঁচে থাকতে চায়। কথা বলে ইন্দু সেখান থেকে চলে যায়। এসব শুনে তার পরিবারেরও আর কিছুই বলার থাকে না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎই মুকুন্দ তার বাড়িতে চলে আসে। সে ইন্দুর বাবার কাছে ইন্দুকে বিয়ে করার প্রস্তাবও দেয়। নিজের মেয়ের খুশির জন্য ইন্দুর বাবাও এবার তাদের সম্পর্কটা মেনে নেয়। সেই সাথে এটাও এক্সপ্লেইন করে যে কেন সে তাদের সম্পর্কের এগেনস্টে ছিল এতদিন। সে বলে একজন মিলিটারি কখনোই নিজের পরিবারকে সময় দিতে পারে না। তার পরিবার সারা জীবন তার কমতি অনুভব করে, এমনকি তাদের জীবনটাও অনিশ্চিত। তাই সে চায়নি ইন্দুর জীবনটাও এমন হোক। এ কারণেই সে এতদিন ধরে মানা করে এসেছে। মুকুন্দ তখন বলে ইন্দু তাকে ছাড়াও কখনো ভালো থাকতে পারবে না, আর প্রত্যেকের জীবনই তো অনিশ্চিত। তাই এসব চিন্তা করে নিজেদের বর্তমানের জীবনটাকে কখনোই নষ্ট করা উচিত না। ইন্দুর পরিবারও এবার বিষয়টা বুঝে গিয়েছিল, তাই তারা সবাই বিয়েতে রাজি হয়ে যায়। ইন্দু তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়।
মুকুন্দ তখন ইন্দুর কাছে ফিরে এসেছিল, কেননা সেও নিজের ভুলটা বুঝতে পেরেছিল। এর কিছুদিন পরই দেখা যায় খুব ধুমধাম করে তাদের দুজনের বিয়েটা হয়। সকলেই আজ অনেক বেশি হ্যাপি ছিল। এর মধ্যেই মুকুন্দের আরো একটা প্রমোশন হয় আর সে ক্যাপ্টেন পদ লাভ করে। ইন্দু আর মুকুন্দের দিনগুলো অনেক বেশি ভালো কাটছিল। এর মধ্যেই সে কনসিভ করে আর কিছুদিন পরই তাদের খুব সুন্দর একটা মেয়ে হয়। কিন্তু এর পরই দেখা যায় মুকুন্দকে ইসরায়েল লেবাননের বর্ডারে চলে যেতে হয় তার নেক্সট মিশনের জন্য। ফাইনালি 2012 সালে মুকুন্দ নিজের মিশন থেকে মেজর মুকুন্দ হিসেবে প্রমোশন পেয়ে ফিরে আসে। কিন্তু সে নিজের ফ্যামিলির সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারে না। তাকে এয়ারপোর্ট থেকেই তার নেক্সট মিশনে চলে যেতে হয়, যেটা ছিল কাশ্মীরের একটা ক্যাম্পে। আর টেরোরিস্টদের দমন করা এবং লোকাল মানুষদের সাথে ভালো সম্পর্ক তৈরি করাই ছিল এই মিশনের মূল লক্ষ্য। আর এই মিশনটাই মুকুন্দ কর্নেল দামাসের আন্ডারে পরিচালনা করতে যাচ্ছিল, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছি। এখানেই মুকুন্দের সাথে অফিসার রবি, অফিসার বিক্রম এই সকলের দেখা হয়। প্রথমে তো মুকুন্দকে তার মেজর ব্যাচ পড়ানো হয়। এরপর কর্নেল দামাস তাদের সকলের সাথে এই মিশনের সব ইনফরমেশন নিয়ে মিটিং করে। এখানে মুকুন্দ আলতাফ বাবার ব্যাপারেও জানতে পারে। আলতাফের টার্গেট ছিল ইন্ডিয়ান আর্মিদের ধ্বংস করে দেয়া। এ কারণেই সে নিজের লোকেদের দিয়ে বিভিন্ন আর্মি ক্যাম্পের উপর অ্যাটাক করত। তারা কাশ্মীরকে ইন্ডিয়ার থেকে আলাদা করতে চাইতো, স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে চাইতো। এমনকি তারা লোকাল মানুষদেরও আর্মিদের বিরুদ্ধে করে দিয়েছিল। এসব কারণেই কর্নেল দামাস মুকুন্দের জানায় যে তাদের অবশ্যই সবকিছু খুবই স্মার্টলি ডিল করতে হবে আর এখানকার সিভিলিয়ানদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করার চেষ্টা করতে হবে, যাতে তারা এই টেরোরিস্টদের চালে ফেঁসে না যায়। আর যেভাবেই হোক আলতাফকে তাদের ধরতে হবে। এটাই ছিল তাদের মিশনের মূল লক্ষ্য। তো মিটিং শেষে মুকুন্দ নিজের টিমের সাথে দেখা করে। সে তাদের বলে তাদের এখন একটাই টার্গেট, আলতাফকে শেষ করে ফেলা। আর এ কারণে তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সকলেই মুকুন্দের কমান্ড মেনে নেয়। এখানে মুকুন্দের সাথে ওয়াহিদ আর সাইফুদ্দিন নামের দুজন সোলজারেরও পরিচয় হয়, যারা কিনা কাশ্মীরেরই বাসিন্দা ছিল। তারা মুকুন্দকে পুরো কাশ্মীর ঘুরে দেখায়, সেই সাথে কাশ্মীরের বিভিন্ন সমস্যার ব্যাপারেও জানায়। তারা জানায় এখানকার লোকাল মানুষেরা টেরোরিজম মেনে নিতে বাধ্য হয়। এমনকি অনেক পরিবার থেকে তো তাদের সন্তানদের জোর করে টেরোরিস্ট গ্রুপে জয়েন করার জন্য নিয়ে যাওয়া হয়। ওয়াহিদ আর সাইফুদ্দিন মুকুন্দকে বিহান ক্যাম্প নামের একটা ক্যাম্পও দেখায়, যেখানে কিনা সেই ছেলেগুলো থাকতো যারা আর্মিতে জয়েন করতে চায় অথবা একটা সাধারণ জীবন কাটাতে চায়। এরপর তারা আলতাফের বাড়িতেও যায়, যেখানে আলতাফের বাবার সাথে তাদের দেখা হয়। মুকুন্দ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে তিনি যেন নিজের ছেলেকে এসব টেরোরিজম ছড়ানো বন্ধ করতে বলে। কিন্তু আলতাফের বাবা তো উল্টো তাকে বলতে থাকে যে আলতাফ কোনো টেরোরিস্ট নয়, বরং সে তো একজন ফ্রিডম ফাইটার। সে তাদের স্বাধীনতার জন্যই লড়াই করছে। সে তো মুকুন্দকে এটাও বলে মুকুন্দের মতো আর্মিরা কাশ্মীর ছেড়ে চলে গেলেই সবকিছু বদলে যাবে। জবাবে মুকুন্দ বলে আর্মিরা একদিন অবশ্যই কাশ্মীর ছেড়ে চলে যাবে, তবে এটা সেদিন হবে যেদিন আলতাফের মতো লোকেরা কাশ্মীরে টেরোরিজম ছড়ানো বন্ধ করবে। পরের দৃশ্যে আমরা আলতাফকে দেখি। সে ছোট ছোট বাচ্চা ছেলেদের টেরোরিজমের জন্য ট্রেনিং দিচ্ছিল। সে বলে তাদের অবশ্যই আফজালের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। এখানে আমরা লতিফ নামের সেই ছেলেটাকেও দেখতে পাই, যে কিনা আলতাফকে একবার সেভ করেছিল। আলতাফ ওই ছোট ছোট বাচ্চাদের বন্দুক চালানোও শেখায়, এমনকি তাদের মাথায় টেরোরিজম বিষয়টা খুব ভালোভাবেই প্রবেশ করিয়ে দেয়। অন্যদিকে মুকুন্দের পরিচিত এক লোক তাকে জানিয়ে দেয় আলতাফ এখন কোথায় লুকিয়ে আছে আর সে নিজের পরবর্তী মিটিং কোথায় করতে যাচ্ছে। মুকুন্দ তখন কর্নেল দামাসকে এই বিষয়টা জানায় আর তাদের নেক্সট অ্যাটাকের প্ল্যান করতে থাকে। কর্নেল তাকে জিজ্ঞেস করে মুকুন্দ কি করে এসব ইনফরমেশনের ব্যাপারে এতটা শিওর হয়েছে। মুকুন্দ জানায় এখানে 5 জন লোকাল মানুষের সাথে তার খুবই ভালো সম্পর্ক হয়েছে আর তারা আর্মিদের সাপোর্টও করে। তাদের মধ্যে একজন মুকুন্দকে এই ইনফরমেশন দিয়েছে। কর্নেল তখন মুকুন্দকে লোকালদের ব্যাপারে সাবধানে থাকতে বলে। মুকুন্দ তখন জানায় এই কয়জনের উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে, তারা তাকে বিট্রে করবে না। এরপরই মুকুন্দ নিজের টিমকে নিয়ে পরবর্তী অ্যাটাকের প্রস্তুতি নিতে থাকে। সে তাদের জানায় তাদের আজকের টার্গেট আলতাফ বাবা।
তারা শহরে ঢুকেই তাদের টার্গেট করা বাড়ির আশেপাশে সমস্ত প্রস্তুতি নিয়ে নেয়। মুকুন্দ আর বিক্রম একটা গাড়ির ভেতরে লুকিয়ে থেকে নিজের টিমের সাথে কানেক্টেড ছিল। বাইরে থেকে তাদের স্পাই সোলজাররা তাদের সমস্ত ইনফরমেশন জানাচ্ছিল। মুকুন্দ সেই স্পাই সোলজারদের বলে যতক্ষণ পর্যন্ত তারা শিওর না হবে এই ব্যক্তি আলতাফ, তারা যেন ততক্ষণ পর্যন্ত কোনো শুট না করে। আসলে তারা কেউই আলতাফকে সামনে থেকে এখন পর্যন্ত দেখেনি। তো কিছুক্ষণ পরই দেখা যায় আব্বাস নামের একজন ব্যক্তি সেখানে আসে। সে সেখানে উপস্থিত সকল লোকেদের আইডেন্টিটির ব্যাপারে শিওর হতে এসেছিল। সে একে একে সবার ইন্টারভিউ নিচ্ছিল। মুকুন্দ সেই রুমের ভেতরে সবকিছু শুনতে পায়। কিছুক্ষণ পরেই সেখানে একটা গাড়ি চলে আসে। মূলত এই গাড়িতেই আলতাফ বাবা সেখানে আসে। এদিকে তারা যখন সকলের ইন্টারভিউ নিচ্ছিল তখন একটা ছেলে নিজের পরিচয় দেওয়ার সময় বলে তার বাবা একজন ফাইটার ছিল। এ কথা শুনেই আলতাফের তার উপর সন্দেহ হয়, কেননা তাদের দলের কেউই কখনো নিজেদের ফাইটার বলতো না, তারা জিহাদি নয়তো শহীদ বলতো। আলতাফ বুঝতে পারে সে কোনো স্পাই। মূলত এরা মুকুন্দের টিমের ছিল, আর তাদের মাধ্যমেই মুকুন্দ বাইরে থেকে সবকিছু শুনতে পাচ্ছিল। তখনই সেখানে আব্বাস আলতাফের নাম ধরে সম্বোধন করে, আর সেই সময় মুকুন্দ আর তার টিম নিশ্চিত হয়ে যায় সেই ঘরেই আলতাফ বাবা রয়েছে। তখন তারা দ্রুত নিজের টিমকে নিয়ে অ্যাটাকের জন্য অগ্রসর হয়। এদিকে আলতাফ সেখানে উপস্থিত সকলের শার্ট খুলতে বলে। এখানে আমরা জানতে পারি সেই ছেলেদের মধ্যে মোট 5 জন ছিল মুকুন্দের দলের স্পাই। আলতাফ তো এটা দেখে অনেক রেগে যায়, আর তাদেরকে শুট করতেই যাবে তখনই মুকুন্দ নিজের টিম নিয়ে তাদের উপর অ্যাটাক করে বসে। এখানে দুই টিমের মধ্যেই অনেক ফাইট হয়। বিক্রম মুকুন্দকে জানায় আব্বাসের সাথে 4 জন ব্যক্তি পালিয়ে যাচ্ছে। তারা একে একে সকল টেরোরিস্টকে মেরে ফেলতে থাকে, কিন্তু আলতাফ কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। মুকুন্দ আর তার টিমও আলতাফের পিছু করতে থাকে। এর মধ্যেই লোকাল মানুষেরা ইট পাথর নিয়ে সেখানে চলে আসে। মুকুন্দরা আগে থেকেই পুলিশদের খবর দিয়ে রেখেছিল। পুলিশরা সেখানে এসে লোকালদের কন্ট্রোল করতে থাকে। মিশন কমপ্লিট করতে তাদের রাত থেকে ভোর হয়ে যায়। লোকাল মানুষেরা আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। মুকুন্দের টিম তখন কোনোভাবে তাদের কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। এই সুযোগেই আলতাফ পালিয়ে যায় আর চলে যায় একটা আপেল বাগানের মধ্যে। মুকুন্দ আর বিক্রমও তার পিছু করতে করতে সেখানে চলে আসে। আলতাফ তখন লুকিয়ে লুকিয়ে তাদের উপর ফায়ার করতেই থাকে। তখনই মুকুন্দ বিক্রমকে কিছুক্ষণের জন্য ফায়ারিং বন্ধ করতে বলে, কেননা তার হিসাব মোতাবেক খুব দ্রুতই আলতাফের গোলাবারুদ শেষ হয়ে যাবে, আর যখন এটা হবে তখনই তারা আলতাফের উপরে অ্যাটাক করবে আর তাকে শেষ করে দিবে। তো এখানে একটা রহস্য রিভিল হয়। লাতিফ আসলে মুকুন্দের দলের হয়েই কাজ করত। মুকুন্দ যখন সেই বিহান ক্যাম্পে গিয়েছিল তখনই লতিফের সাথে তার প্রথম দেখা হয়, আর সেই বিহান ক্যাম্প থেকে ওই 5 জন ছেলেকে স্পাই হিসেবে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। লাতিফ আলতাফের বিশ্বাস অর্জন করার জন্যই প্রথমবার তাকে বাঁচিয়েছিল। পরবর্তীতে সেই মুকুন্দের সাথে প্ল্যানিং করে আলতাফকে সেই বাড়িতে পাঠিয়েছিল। ফাইনালি আলতাফের গান থেকে সব গুলি শেষ হয়ে যায়। এদিকে লোকাল মানুষদের কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। মুকুন্দের টিম মেম্বাররা তাকে এটা জানানোর পর মুকুন্দ দ্রুত বিক্রমকেও সেখানে পাঠিয়ে দেয় লোকালদের আটকানোর জন্য। অন্যদিকে গুলি শেষ হয়ে যাওয়ায় আলতাফকে বাধ্য হয়ে সেই ডাঙ্কার থেকে বেরিয়ে আসতে হয়, আর তখনই মুকুন্দ তার উপর অ্যাটাক করে। ফাইনালি সে আলতাফকে শেষ করে ফেলে। এরপর সে এটা কর্নেল দামাসকেও জানিয়ে দেয়। কর্নেল দামাস তো এটা জানতে পেরে অনেক বেশি ইমপ্রেস হয়। তারা এই মেমোরিকে ধরে রাখার জন্য একসাথে একটা ছবিও তোলে। দৃশ্য চলে আসে বর্তমানে। ইন্দু মুকুন্দের সেই সাকসেস মিশনের ছবিটাই দেখছিল। এখানে আমরা মুকুন্দের মেয়েকেও দেখতে পাই। সে এখন বেশ বড় হয়ে গিয়েছিল। সে নিজের বাবাকে অনেক বেশি ভালোবাসতো। তো ইন্দু আবারও আমাদেরকে মুকুন্দের স্টোরি বলতে শুরু করে। মুকুন্দ এই সাকসেসের ক্রেডিট নিজের পুরো টিমকে দেয়। এখানে কর্নেল মুকুন্দকে বলে মুকুন্দ নিঃসন্দেহে একজন সাহসী অফিসার, সেই সাথে সে একজন গ্রেট লিডারও। সে আরো বলে সে প্রায় 14 বছর যাবৎ কাশ্মীরের দায়িত্বে রয়েছে, কিন্তু কখনোই মুকুন্দের মতো এত ভালো প্ল্যানিং আর স্ট্র্যাটেজি নিয়ে কোনো মিশন কমপ্লিট হতে দেখেনি। সকলেই অনেক বেশি হ্যাপি ছিল আজ। তার পুরো টিমকে এই মিশনের জন্য পুরস্কৃত করা হয়। অন্যদিকে কাশ্মীরের লোকাল লোকেরা আলতাফের মৃত্যুর জন্য অনেক বেশি স্যাড ছিল। আলতাফের বডি সেখানে নিয়ে আসা হয়। হাজার হাজার মানুষ তাকে দেখতে ভিড় করে। তারা বলতে থাকে যে করেই হোক তাদের স্বাধীনতা আনতেই হবে। এর মধ্যেই সেখানে আসিফ ওয়ানি নামের অন্য একজন টেরোরিস্ট চলে আসে। সেই ছিল টেরোরিস্ট গ্রুপের পরবর্তী লিডার। সে সবার মাঝে এসে আজাদি স্লোগান দিতে থাকে। ওদিকে মুকুন্দ তার টিম
মেম্বার ওয়াহিদকে নিয়ে লাতিফের সাথে দেখা করতে চলে যায়। সে তাদের পুরস্কারের টাকাটা লাতিফকে দেয়, কিন্তু লাতিফ সেটা নেয় না, বরং সে বলে সে টাকার জন্য এসব করেনি। আলতাফের কারণে তার ছোট ভাই এই টেরোরিজমের সাথে জড়িয়ে গিয়েছিল। সে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, কিন্তু এই টেরোরিজম তার জীবন কেড়ে নিয়েছে। এ কারণেই সে সবসময় আলতাফের মতো টেরোরিস্টদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে। এরপর লাতিফ সেই টেরোরিস্টদের অ্যাক্টিভিটিসের ব্যাপারে সবকিছু মুকুন্দদেরকে জানায়। সে বলে টেরোরিস্ট ক্যাম্পে তারা ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে এসব হত্যাকাণ্ড শেখায়। এখানে সে তাদের আসিফ ওয়ানির ব্যাপারেও জানায়। মুকুন্দ জিজ্ঞেস করে আসিফ ওয়ানি দেখতে কেমন? লাতিফ জানায় সে সবসময় তার ফেস কাপড় দিয়ে ঢেকে রাখে, তাই লাতিফ কখনো তার ফেস দেখতে পারেনি। তো রাতে মুকুন্দ নিজের পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে। সে তাদের বলে তারা যেন চেন্নাইয়ে বড় কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনে নেয়, তাহলে তারা সবাই একসাথে ভালোভাবে থাকতে পারবে। মুকুন্দ ইন্দুকে জানায় সে খুব দ্রুতই ছুটিতে বাড়ি আসবে। ইন্দু তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা আসিফ ওয়ানিকে তার দলের লোকেদের নিয়ে লাতিফের বাড়িতে আসতে দেখি। মূলত সে আলতাফের ঘটনার জন্য লাতিফকেই সন্দেহ করছিল। সে বুঝতে পেরেছিল লাতিফি আর্মিদের আলতাফের ইনফরমেশন জানিয়ে দিয়েছিল, তাই সে লাতিফকে টর্চার করে জিজ্ঞেস করতে থাকে আলতাফকে কোন আর্মি অফিসার মেরেছে। লাতিফ তার প্রাণের ভয়ে জানিয়েই দেয় যে মেজর মুকুন্দ আর সিপাহী ওয়াহিদ আলতাফকে মেরেছে। এটা জানার পরেই আসিফ ওয়ানি খুব নির্মমভাবে লাতিফকে মেরে ফেলে। এরপরই তার মৃতদেহ একটা ব্রিজের নিচে ঝুলিয়ে রাখে, যাতে লোকাল মানুষেরা এটা দেখে ভয় পেয়ে যায় আর কখনোই টেরোরিস্টদের এগেইনস্টে যাওয়ার সাহস করে উঠতে না পারে। এদিকে মুকুন্দ যখন লাতিফের ব্যাপারে জানতে পারে, তখন সে তার ফিউনারেল অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নেয়। মুকুন্দ আর তার টিম যখন সেখান থেকে ফিরছিল, তখনই তাদের উপর টেরোরিস্টদের অ্যাটাক হয়। মুকুন্দরা ডিফেন্স করতে শুরু করে দেয়, কিন্তু যেহেতু তারা টেরোরিস্টদের থেকে সংখ্যায় অনেক কম ছিল, তাই ডিফেন্স করা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। এখানে মুকুন্দের টিমের দুজন সোলজার অলরেডি মারা যায়। এখানে আসার আগেই মুকুন্দ ইন্টারনেটে আলতাফের ফিউনারেলের আর্টিকেল দেখেছিল, আর সেখান থেকেই সে আসিফ ওয়ানিকেও চিহ্নিত করে নিয়েছিল। তো ফাইট করার সময় মুকুন্দ আসিফ ওয়ানিকে সেখানে দেখতে পায়। সে তো তাকে দেখার সাথে সাথেই চিনে ফেলে। আসিফ নিজের টিমকে বোম ছোড়ার নির্দেশ দেয়। বোমের আঘাতে মুকুন্দের টিমের এক সোলজার গুরুতর আহত হয়। বাকিরা তাকে সেখান থেকে কোনোভাবে টেনে নিয়ে আসে। মুকুন্দ তো ফাইট করতে করতে সামনে এগিয়ে যায়। এর মধ্যেই আসিফ নিজের দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মুকুন্দ যখন নিজের সোলজারদের এই অবস্থা দেখে, তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। সোলজারদের পরিপূর্ণ শহীদের মর্যাদা দিয়ে এরপর দাফন করা হয়। মুকুন্দ তখন কর্নেলকে জানায় সে আসিফকে শুট করতে দেখেছে। তাদের নেক্সট টার্গেট আসিফকে শেষ করে ফেলা। কর্নেলও এখন তার সাথে একমত হয়। অন্যদিকে মুকুন্দের টিমের সোলজার ওয়াহিদ, যে কিনা কাশ্মীরেরই বাসিন্দা ছিল, তাকে আসিফের দলের লোকেরা উঠিয়ে নিয়ে যায়। আসিফ তাকে টর্চার করে আলতাফের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। ওয়াহিদ বলে সেই ওই মিশনের লিড দিয়েছিল। মুকুন্দ যখন এ ব্যাপারে জানতে পারে, তখন সে যে কোনো মূল্যে ওয়াহিদকে উদ্ধার করতে যেতে চায়, কিন্তু তাদের সিনিয়র অফিসার কর্নেলকে ফোন করে জানায় এখন তাদের সেখানে যাওয়া মোটেও সেফ হবে না, তাই তারাই মিশনের জন্য পারমিশন দেয় না। কিন্তু মুকুন্দ কিছুতেই নিজের টিমকে বিপদে দেখতে পারছিল না। কর্নেল তখন তাকে বলে ওয়াহিদ একজন ব্রেভ সোলজার, সে জানে পরবর্তীতে তার সাথে কি হতে পারে। কথা শুনে মুকুন্দ বলতে থাকে সে নিজের টিম মেম্বারের কিছুই হতে দিবে না। ওয়াহিদ কাশ্মীরের যেখানেই থাকুক না কেন, সে আর তার টিম অবশ্যই ওয়াহিদকে উদ্ধার করে নিয়ে আসবে। কথা বলেই মুকুন্দ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাউফ নামের এক ব্যক্তি আসিফকে ফোন করে আর জানায় তাদের অর্গানাইজেশন থেকে আলতাফের মৃত্যুর মিশন পরিচালনা করা সেই 8 জন সোলজারের প্রত্যেকের মৃত্যুর বিনিময়ে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এরপরে আসিফ বর্ডার পেরিয়ে তাদের সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিক্রম তখন আসিফকে অন্ধভাবে সাপোর্ট করা লোকাল কিছু লোকেদের উঠিয়ে এনেছিল। বিক্রম তাদের আসিফের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউই কিচ্ছু বলতে রাজি ছিল না, বরং তারা তো আজাদি স্লোগান দিতে থাকে। এর মধ্যে একজন সোলজার মুকুন্দকে জানায় কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। মুকুন্দ পাশের রুমে গেলে একজন বৃদ্ধকে দেখতে পায়। আসলে সেই ব্যক্তিই ছিল আসিফ ওয়ানির বাবা। সে চাইতো না তার ছেলে কোনো টেরোরিস্ট হোক। সে জানায় আগামীকাল সকাল 10টায়
ওয়াহিদের গ্রামের সকলের সামনে একটা ছোট্ট ছেলেকে দিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে, যাতে এই নির্মমতা দেখে কেউই কখনো আর কাশ্মীর থেকে আর্মিতে জয়েন করার দুঃসাহস না করে। সে এটাও জানায় যদি তারা কোনোভাবে আর্মিদের সেখানে যাওয়ার ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো ওয়াহিদকে আগেই মেরে ফেলবে। এসব শুনে বিক্রম বলে, গ্রাম তো অনেক বেশি ভয়ানক, কেননা সেখান থেকেই সব থেকে বেশি টেরোরিস্ট তৈরি হয়ে থাকে। আসিফ আনির বাবা কাঁদতে কাঁদতে বলে তারা যেন সেই ছোট্ট বাচ্চা ছেলেটাকে এই বর্বরতা করা থেকে বাঁচিয়ে নেয়। পরদিন নির্ধারিত সময়ে ওয়াহিদকে সকলের সামনে আনা হয়। লোকাল মানুষেরা সবাই সেখানে ভিড় করে। সেই ভিড়ের মধ্যেই আমরা মুকুন্দ আর বিক্রমকেও দেখতে পাই। এক টেরোরিস্ট বলতে থাকে ওয়াহিদের শাস্তি সবার জন্য শিক্ষা, তাকে দেখে ফিউচার জেনারেশনের কেউই আর কখনো আর্মিতে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। এরপর সে এত ছোট ছেলেকে স্টেজে নিয়ে আসে ওয়াহিদকে মেরে ফেলার জন্য। সে একটা ডামির মাধ্যমে তাদের দেখায় কিভাবে ওয়াহিদকে তার মেরে ফেলতে হবে। সে ওয়াহিদের মাথা থেকে তার দেহ আলাদা করে দিতে বলে। সেই ছেলেটা এমনটা করতে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু সকলে বারবার তাকে ওয়াহিদকে মেরে ফেলতে বলছিল। তো যখন সে তলোয়ার উঠিয়ে ওয়াহিদকে আঘাত করতেই যাবে, ঠিক তখনই বিক্রম শুট করে তার অস্ত্রটা হাত থেকে ফেলে দেয়। এরপর বাকি টিম মেম্বাররা কোনোভাবে ওয়াহিদকে সেভ করে আর সেখান থেকে নিয়ে যেতে থাকে। এখানে টেরোরিস্টদের সাথে মুকুন্দের দলের অনেক ফাইট হয়, কিন্তু সেই লোকাল লোকেরা আর টেরোরিস্টদের সংখ্যা তাদের থেকে অনেক বেশি ছিল। মুকুন্দ শুধু নিজের সেই 7 জন টিমকে নিয়েই সেখান থেকে চলে গিয়েছিল ওয়াহিদকে বাঁচানোর জন্য। তো এরপর সে আর কোনো উপায় না পেয়ে ওয়াহিদকে নিজের কাঁধে উঠিয়ে আসতে থাকে, আর বাকিরা কোনোভাবে তাদের প্রোটেকশন দিয়ে সিভিলিয়ান টেরোরিস্টদের সাথে ফাইট করতে থাকে। তো যখন তারা অনেক বেশি রিস্কের মধ্যে পড়ে যায়, ঠিক তখনই কর্নেল পুরো আর্মি ব্যাটালিয়ন টিম নিয়ে সেখানে চলে আসে। সে তাদের 8 জনকে সেভ করে নেয়, সেই সাথে ওয়াহিদকেও গাড়িতে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। ফাইনালি তারা ওয়াহিদকে বাঁচাতে সক্ষম হয়। এরপরে আর্মি হসপিটালে ওয়াহিদের ট্রিটমেন্ট শুরু হয়। মুকুন্দ যখন তাকে দেখার জন্য যায় তখন ওয়াহিদ বলে সে 1 মিনিটের জন্যও ভয় পায়নি। সে শহীদ হয়ে গেলেও তার কোনো দুঃখ ছিল না। ওয়াহিদের মা মুকুন্দের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এদিকে কর্নেলের কমান্ডিং অফিসার তাকে ফোন করে একটা অ্যাপোলজি লেটার পাঠাতে বলে, কেননা সে তার কমান্ড না মেনে সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করেছিল। কর্নেল তখন মুকুন্দকে অ্যাপোলজি লেটার লিখতে বলে। সে এটাও বলে কারণ যেটাই হোক না কেন রুলস ইজ রুলস, তাই তাদের অ্যাপোলজি লেটার লিখতেই হবে। সেই সাথে সে মুকুন্দ আর তার টিমকে কিছুদিনের জন্য ব্রেকে পাঠায়। সে মুকুন্দকে বলে এই কয়দিন তারা যেন কাশ্মীরের সিভিলিয়ানদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করার চেষ্টা করে। মুকুন্দ এটা মেনে নেয়। এরপর সে আর তার টিম সেখানের বাচ্চাদের স্কুলে পড়ানো শুরু করে দেয়। মুকুন্দের পড়ানোর স্টাইল দেখে তো তার টিমের 7 জন সোলজার মিটিমিটি হাসতে থাকে। মুকুন্দ তাদেরকে কোনোভাবে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারা সকলেই এই কাজ বেশ এনজয় করছিল, সকলেই অনেক বেশি হ্যাপিও ছিল। এর মধ্যে মুকুন্দের টিম মেম্বার যোগিন্দারের একটা অ্যাওয়ার্ডে নাম চলে আসে। সে সব ক্রেডিট মুকুন্দকেই দিয়ে দেয়, কিন্তু মুকুন্দ বলে যোগিন্দার আব্বাসকে শুট করেছিল, তাই সে এটা ডিজার্ভ করে। যোগিন্দার বলে মুকুন্দের মতো একজনকে টিম লিডার হিসেবে না পেলে সেটা কখনোই অ্যাচিভ করতে পারত না। এভাবে বেশ হ্যাপিলি তাদের দিনগুলো কাটতে থাকে। তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজও সেখানে করতে থাকে। এরপর মুকুন্দ তাদের কোম্পানিতে আসা জুনিয়র অফিসারদের ট্রেনিং দিতে শুরু করে। এই সময়ে ভুলবশত গান লোড করতে গিয়ে একজন জুনিয়র মুকুন্দের গায়ে শুট করে দেয়। সেই সময় মুকুন্দকে দ্রুত ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় মুকুন্দের টিম মেম্বাররা তাকে মিলিটারি হসপিটালে শিফট করতে চায়। কিন্তু মুকুন্দ বলে যদি তাকে মিলিটারি হসপিটালে শিফট করা হয় তাহলে সবাই সেই জুনিয়র অফিসারের ব্যাপারটা জেনে যাবে আর তাকে এই ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে, যেটা মুকুন্দ মোটেও চায় না। তাই সে নিজের টিমকে বলে তারা যেন মুকুন্দকে চেন্নাইয়ে কোনো একটা ভালো প্রাইভেট হসপিটালে পাঠায়। তারাও এটা মেনে নেয়। তো এরপরই মুকুন্দকে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ইন্দুর বাবা মুকুন্দের অপারেশন করে। ফাইনালি তার অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়। জ্ঞান ফেরার পর মুকুন্দ ইন্দুর বাবাকে সেখানে দেখে। তিনি বলে একটুর জন্য সিরিয়াস কিছু হওয়া থেকে মুকুন্দ বেঁচে গিয়েছে। মুকুন্দ তখন তাকে জিজ্ঞেস করতে থাকে এসবের কারণেই কি সে নিজের মেয়ের বিয়ে কখনো একজন সোলজারের সাথে দিতে চায়নি। ইন্দুর বাবা তখন বলে সে নিজেও আর্মি ক্যাম্পের একজন ডক্টর ছিল আর সে সোলজারদের এসব পেইন দেখেছে, কিন্তু যখন মুকুন্দ ইউনিফর্ম পরে তাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিল তখন সেই ইউনিফর্মের সম্মান রক্ষার্থেই তাকে ফিরিয়ে দিতে পারেনি। একথা বলে ইন্দুর বাবা সেখান থেকে চলে যায়।
অসুস্থ থাকায় মুকুন্দকে কিছুদিনের জন্য রেস্ট নিতে ছুটি দেওয়া হয়। বাড়ি ফেরার পরই মুকুন্দ ইন্দুর থেকে নিজের আঘাত লুকানোর অনেক চেষ্টা করতে থাকে, কেননা ইন্দু সবসময় তাকে বলেছে সে মুকুন্দের থেকে দূরে থাকতে পারবে, কিন্তু মুকুন্দকে সবসময় সেফ থাকতে হবে। তবে ইন্দু মুকুন্দের আঘাতটা দেখেই ফেলে, সে তো অনেক বেশি কাঁদতে থাকে। তখন মুকুন্দ কোনোভাবে ইন্দুকে শান্ত করে। এরপর সে তাকে প্রমিস করতে বলে যদি কখনো তার কিছু হয়ে যায় তাহলে ইন্দু যেন মোটেও এভাবে কান্না না করে, সে যেন স্ট্রং থাকে। এরপরই মুকুন্দ নিজের পরিবারের সাথে বেশ ভালো কিছু সময় কাটায়। এর কিছুদিন পরই তারা আবারও কাশ্মীরে ব্যাক করার সময় চলে আসে। মুকুন্দের মেয়ে তাকে বলে সে যেন তার জন্মদিনে অবশ্যই বাড়ি আসে। মুকুন্দ নিজের মেয়েকে প্রমিস করে যে সে অবশ্যই আসবে। সকলেই তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। মুকুন্দ এরপর আবারও তার ক্যাম্পে চলে যায়। তখন কর্নেল তাদের সকলকে জানায় খুব দ্রুতই কাশ্মীরে ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই ভোট যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই রেসপন্সিবিলিটি মুকুন্দের উপরেই পড়ে। এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি ছিল, কেননা টেরোরিস্টদের প্ল্যান ছিল যে কোনোভাবে এই ইলেকশন বন্ধ করে দেয়া, কারণ তারা চাইতো কাশ্মীর যেন পুরোপুরি পাকিস্তানের আওতায় চলে আসে। তাই তারা ইন্ডিয়ার কাশ্মীরের অংশে কখনোই ইলেকশন হতে দিতে চাইতো না। আর এবারও তারা এমন কিছু করারই প্ল্যান করেছে। আর এইবার এই দায়িত্ব পেয়েছে আসিফ ওয়ানি। একদিকে আসিফ ওয়ানি নিজের অ্যাটাকের প্রস্তুতি নিতে থাকে, অন্যদিকে মুকুন্দ নিজের টিম নিয়ে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত করার প্রস্তুতি নিতে থাকে। এর মধ্যেই দেখতে দেখতে মুকুন্দের মেয়ের বার্থডেও চলে আসে। সে ভিডিও কলেই তখন নিজের মেয়েকে উইশ করে, কারণ এই অবস্থায় তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এরপরই তারা বিভিন্ন টেরোরিস্টদের দলে অ্যাটাক করে আর তাদের শেষ করে দিতে থাকে। এরপর তারা আসিফ ওয়ানির ওয়ান্টেড পোস্টার সব জায়গায় টানিয়ে দেয়, আর তার বিনিময়ে 15 লাখ টাকা পুরস্কারও নির্ধারণ করে। তারা সব জায়গায় আসিফ ওয়ানিকে খোঁজার মিশন শুরু করে। এদিকে কাশ্মীরের বিভিন্ন প্রদেশে সুষ্ঠুভাবে ভোটের প্রচারণা শুরু হতে থাকে। এভাবে দেখতে দেখতে 11 এপ্রিল চলে আসে। সেদিন মুকুন্দের জন্মদিন ছিল। ইন্দু আর মুকুন্দের মেয়ে ঠিক রাত 12টায় তার জন্য কেক নিয়ে ভিডিও কলের অপেক্ষা করতে থাকে, কিন্তু মুকুন্দের তরফ থেকে কোনোই ফোন কল আসে না। তারা তো তখন ফাইটে ব্যস্ত ছিল, ফোন করবেই বা কি করে। তো প্রায় রাত 2টার দিকে মুকুন্দ তাদেরকে ফোন করে। সে তো নিজের বার্থডের কথা ভুলেই গিয়েছিল। মুকুন্দ জানায় সে খুব দ্রুতই পরবর্তী ছুটিতে বাড়িতে ফিরে আসবে। তো ফাইনালি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়। সেখানে রেকর্ড সংখ্যক ভোটার ইলেকশনে অংশগ্রহণ করে। তো মুকুন্দ যখন নিজেদের এই উইনিং সেলিব্রেট করছিল, ঠিক তখনই ভোটের ব্যালট পেপার নিয়ে যাওয়া গাড়ির উপরে টেরোরিস্ট অ্যাটাক হয়। তারা পুরো গাড়ি বোম দিয়ে উড়িয়ে দেয়, এমনকি সেখানে থাকা সকল সিভিলিয়ানদেরও মেরে ফেলে। এই খবর পাওয়ার সাথে সাথে মুকুন্দ দ্রুত সেখানে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সেই সব পরিবার আহাজারি করছিল যাদের এই টেরোরিস্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল। টেরোরিস্টরা সকল ভোট পেপার পুড়িয়ে দিয়েছে। মুকুন্দ এসব দেখে বেশ ভেঙে পড়ে। তাদের সব কষ্টে পানি ঢেলে দিয়েছে টেরোরিস্টরা। তো এরপর সে রাতে ইন্দুর সাথে কথা বলে আর নিজের মাইন্ড ফ্রেশ করার ট্রাই করে, কারণ এইসব সে নিতে পারছিল না। তো পরদিন যখন সে খাবার খাচ্ছিল, তখনই ওয়াহিদ এসে তাকে জানায় যে আসিফ ওয়ানি রাজপাত গ্রামে আছে, আর সে যেই বাড়িতে আছে সেখানে সে অনেক মানুষকে জিম্মি করে নিয়েছে। এ কথা শুনে মুকুন্দ দ্রুত নিজের কমান্ডিং অফিসারের থেকে অ্যাটাকের পারমিশন নিয়ে নেয়। এরপরই সে নিজের টিম সহ ফুল ফোর্স নিয়ে দ্রুত সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ফাইনালি তারা নিজেদের নেক্সট মিশনের জন্য বেরিয়ে পড়ে। সকলেই জানতো এটা অনেক বেশি রিস্কের একটা মিশন হতে যাচ্ছে, হয়তো এটাই হতে পারে তাদের জীবনের শেষ মিশন। সকলেই তাদের নিজেদের মধ্যে সাহস যোগাতে থাকে আর একে অপরকে মোটিভেট করতে থাকে। এরপর তারা সেই স্থানে পৌঁছে যায়। প্রথমে তো মুকুন্দ আসিফের বাবার সাহায্যে আসিফকে জানায় যে সে যেন সেখান থেকে বেরিয়ে এসে সারেন্ডার করে, তারা তার কোনো ক্ষতি করবে না। কিন্তু আসিফ তো এসব কিছুই মানে না। উল্টো সে বলতে থাকে যদি কোনো সোলজার ভেতরে আসার চেষ্টা করে তাহলে সে বোম মেরে এই পুরো জায়গাটা উড়িয়ে দেবে, এতে করে সব লোকাল মানুষেরাও মারা যাবে। মুকুন্দ তো এটা কখনোই হতে দিতে পারত না, তাই সে সিভিলিয়ানদের সেখান থেকে ধীরে ধীরে সরাতে শুরু করে। সে সাধারণ মানুষদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে অ্যাটাকের সিদ্ধান্ত নেয়। রাতে তারা সেই বাড়িতে অ্যাটাক করে বসে,
আর এখানে টেরোরিস্টদের সাথে তার টিমের প্রচন্ড ফাইট শুরু হয়। মুকুন্দের টিম ধীরে ধীরে ওই জিম্মিদের সেখান থেকে সেফলি বের করতে শুরু করে। এর কিছুক্ষণ পরই কর্নেল মুকুন্দকে ফিরে আসতে বলে, কেননা জিম্মিদের কথা অনুযায়ী আর বেশিক্ষণ সেখানে থাকা মুকুন্দের জন্য মোটেও নিরাপদ হবে না। কিন্তু মুকুন্দ তো বাকিদের জীবন ঝুঁকিতে ফেলে মোটেও এভাবে ফিরতে চাইছিল না, তাই সে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিক্রমও মুকুন্দের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বিক্রম আর মুকুন্দ উপর তলায় চলে যায়। সেখান থেকেও তারা বাকি জিম্মিদের উদ্ধার করে, কিন্তু এই সময়ই বিক্রমের বুকে টেরোরিস্টরা শুট করে দেয় আর বিক্রম সেখানেই মারা যায়। মুকুন্দ তো এটা দেখে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তবুও সে থেমে যায় না। সে সেখানে একটা গ্রেনেড ছুঁড়ে মারে আর ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়। ফাইনালি মুকুন্দ আসিফকে খুঁজে পায়। এখানে তার সাথে আসিফের অনেক ফাইট হয়। শেষ পর্যন্ত মুকুন্দ আসিফকে মেরেই ফেলে, কিন্তু এসবের মধ্যে তারও গুলি লেগে যায়। এরপরই মুকুন্দ সেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সে পুরো টিমকে এই ভিক্টরির ব্যাপারে জানায়। সকলেই তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এই সময় হঠাৎ করে মুকুন্দ সামনের দিকে ঢলে পড়ে। সকলেই তো এটা দেখে পুরোপুরি শকড। সবাই তখন দ্রুত মুকুন্দের দিকেই এগিয়ে আসতে থাকে, আর তারা এসেই দেখতে পায় মুকুন্দ অনেক বেশি আহত হয়েছে আর তার বুকে গুলি লেগেছে, কিন্তু সে তখনও বেঁচে ছিল। তাই তারা দ্রুত তাকে তাদের ট্রিটমেন্ট ভ্যানে নিয়ে আসে। মুকুন্দের টিমের বাকিরা তো অনেক বেশি কাঁদতে থাকে। মুকুন্দ কিছু একটা বলার জন্য নিজের টিমের একজন সোলজারকে তার কাছে ডাকে, আর এরপরেই মুকুন্দ সেখানেই মারা যায়। পরদিন সকালে ইন্দুর ভাই এসে তাকে এই নিউজ জানায়। ইন্দু তো কিছুতেই এটা মানতে চাইছিল না, তাই সে সাথে সাথে মুকুন্দের নাম্বারে ফোন করে, আর সেখান থেকে তাকে জানানো হয় মুকুন্দ সত্যি সত্যিই মারা গেছে। ইন্দু তো এই কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ে। আসলেই এই কষ্ট সহ্য করার মতো নয়। এরপর দেখা যায় মুকুন্দ আর বিক্রমকে পুরো সম্মানের সাথে শহীদের মর্যাদা দেওয়া হয়। মুকুন্দের বডি যখন তার বাড়িতে আনা হয় তখন ইন্দু মোটেও কান্না করে না, কেননা মুকুন্দ তো তাকে বলেছিল যদি সে কখনো শহীদ হয়ে যায় তবে ইন্দু যেন মোটেও কান্না না করে, বরং সে যেন তার প্রতি প্রাউড ফিল করে। এমনকি তার ফিউনারেলের সময়েও ইন্দু অনেক বেশি স্ট্রং থাকে। সেই সোলজার ইন্দুকে বলে মেজর মুকুন্দ মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিলেন সে যেন ইন্দুকে জানিয়ে দেয় মুকুন্দ ইন্দুকে অনেক বেশি ভালোবাসে। দৃশ্য চলে আসে বর্তমানে। ইন্দু মুকুন্দের পরিবারের সাথে প্রেসিডেন্টের কার্যালয়ে যাচ্ছিল, কেননা আজ মুকুন্দকে মরণোত্তর আমারান পুরস্কার দেওয়া হবে। ফাইনালি ইন্দু মুকুন্দের পুরস্কার গ্রহণ করে। সেখানে মুকুন্দের একটা স্ট্যাচুও প্রতিষ্ঠিত করা হয়। মারা গিয়েও এভাবেই মুকুন্দ অমর হয়ে সকলের মাঝে বেঁচে থাকে। আর এখানেই এই গল্পটাও শেষ হয়ে যায়। সবশেষে আমাদেরকে আসল মুকুন্দ এবং তার পরিবারের ছবিও দেখানো হয়। তো এই সাহসী আর্মি অফিসারের জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।